নর্মদেহার আজ 1 এপ্রিলের গল্প। 1 এপ্রিল মানে প্রচণ্ড গরম, মধ্যপ্রদেশের খর রোদ্দুর শুরু হয়ে গেল। তো এই দিনের কথা। তো সকালবেলা ভিলাড়িয়া রাম মন্দির আশ্রম থেকে চা খেয়ে বেরোলাম। আর খানিক দূর গিয়ে গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি, খানিক দূর গিয়ে একটা গ্রাম পড়লো, গ্রামের নাম পাঁজরা। তো পাঁজরা গ্রামে এক বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা রাস্তায়। তিনি ডেকে নিয়ে গেলেন তার ঘরের ভিতরে। ঘরের ভিতরে তার পাঁচিলের মধ্যেই সেখানে ছাউনি দেওয়া ঘরের একটা বাসস্থান, বাসগৃহ বলা চলে। তার ভিতরেই অনেক গরু টরু ইত্যাদি ছিল। তিনি তার ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে খুব সুন্দর চা খাওয়ালেন, অনেক গল্প করলেন, আর এক টুকরো গুড় উপহার দিলেন যে বাবা দুপুরবেলা বা চলতে চলতে যখন খুব খিদে পাবে এই গুড়টুকু খেয়েও। তো সুন্দর আতিথেয়তা। তো এক টুকরো আখুর গুড় নিয়ে পথে এগোলাম। এগিয়ে যেতে যেতে এবার পূর্ব দিকেই যাচ্ছি। এবার পড়লো বিশাল চওড়া একটা মরা নদী। তো এই নদীটিও নর্মদা মায়ের সঙ্গে সঙ্গম হয়েছে। তো সঙ্গমস্থল বেশ খানিকটা দূরে। তো এই নদীতে একটা ব্রিজ তৈরি হয়েছিল, বিশাল ব্রিজ, সুন্দর ব্রিজ। তো আমি কিছুটা নদীর পাড় দিয়ে গিয়ে তারপরে সে নদীর ভিতর দিয়ে একটা বাগদণ্ডী পথে নদীটি পার হলাম, হয়ে ওপারে উঠলাম। তো এই ব্রিজটি যদি তৈরি হয়ে যায় তাহলে যাতায়াতের পথটি খুব সুন্দর সুচারু হয়ে যাবে। তো তারপরে নদী পার হয়ে দীর্ঘ পাকদণ্ডী রাস্তা ধরে যাচ্ছি। আর আজকের কিন্তু সারাদিন মেঘলা ছায়া ঘেরা আকাশ, তাই চলতে সেভাবে কষ্ট হচ্ছে না। তবে আমার কোমরে মারাত্মক ব্যথার কারণে আজকের কোনো কিছুতে ভালো মন লাগছিল না, যে সুন্দর করে ছবি তুলবো যেসব জায়গাগুলো ছিলাম। তো পথ চলতে চলতে যতটুকু নিয়ে ভিডিও করা, আজকে অন্য কোনো ছবি আশপাশের খুব বেশি নেওয়া হয়নি। তো গতকালকের যে সমস্ত দুঃখ, আনন্দ, বেদনা, ভালো ভালো সুন্দর স্মৃতি, সেইগুলো স্মৃতিচারণ করতে করতেই আজকে পুরো দিনটা কেটে গেল। তো যেতে যেতে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম পাকা বেল আজও। তো সেই বেল এক জায়গায়, বেল আর ব্যাগের রাখা ছিল একটু ছোলা ভাজা আর বেল, বিচিত্র জলখাবার সকালবেলা। তো এইটি এক জায়গায় বসে খেয়েছিলাম নদী পার হওয়ার পর। নর্মদেহার আজ 1 এপ্রিল। পিছনে এই গ্রামে একটা রাম মন্দির ছিল, সেই রাম মন্দিরে রাত কাটিয়েছি, সুন্দর রাত কেটেছে। সকালে উঠলাম, উঠে আপাতত এগিয়ে চলেছি মাংরোল গ্রামের দিকে। মাংরোল গ্রামটি নর্মদা তীরে, এখান থেকে 10 কিলোমিটার রাস্তা। তো ওখানেই আজকের দুপুরে কাটাবো। আজকে সারাদিনই মেঘলা থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন, সুতরাং রোদ্দুরের কোনো রকম প্রকোপ আজকের সামনা করতে হবে না। তো কালকের থেকে, কাল না কয়েকদিন ধরে প্রচণ্ড কোমরের ব্যথা কাবু হয়ে পড়েছি। উঠতে বসতে কষ্ট হচ্ছে খুব, চলতে অতটা অসুবিধা হচ্ছে না। তো এইটা না থাকলে কত সুন্দরভাবে যেতাম। এই ব্যথার চোটে অন্য সমস্ত কাজকর্ম বন্ধ আছে, কোনো কিছুই করতে পারছি না, মনঃসংযোগই করতে পারছি না। যেখানে বিশ্রাম নিচ্ছি সে সময়টা আহা উহু হু করেই কেটে যাচ্ছে। কালকের পরপর অনেকগুলো ঘটনা ঘটেছিল, যার ফলে মনটা খুব দুঃখী ছিল। প্রথমে তো এক সাধু জবরদস্তি ডাকলো, ডেকে বালভোগের নামে দিয়ে বলল, আমি আমার জিনিস দিয়ে দিলাম, তুমি এখন খাও না খাও, ফেলে দাও, কুত্তাকে খাওয়াও, যা খুশি করো।
তো এই কথাটি খুব মনে আঘাত দিয়েছিল। তো দুপুরে একটা আশ্রমে গিয়ে সে সকল সময় সে মনের মধ্যে ওইটা থাকলো। ভাবলাম আশ্রমে থাকবোই না, বেরিয়ে গেলাম। কিন্তু নর্মদা মা এমনই এক সাধারণ গৃহস্থ, তিনি তার বাড়িতে পরম যত্নে ডাকলেন। ডেকে সে আপ্যায়ন কীরকম, প্রথমে তো ঠান্ডা জল, বাবা ঠান্ডা জলে হাত পা ধুয়ে নাও বলে সেখানে হাত পা ধুয়ে নাও না, সে রীতিমতো জবরদস্তি পা নিজে হাতে ধুয়ে দিল। হ্যাঁ, কচলে কচলে পায়ের ক্লান্তি দূর হয়ে গেল। তারপরে যত্ন করে খেতে দিল। একটা বিশাল থালায় নানা রকম সব কিছু, বাটি ছিল, ডাল ছিল, ভাত ছিল, সবজি ছিল, বিভিন্ন রকম কিছু। সে পরিবেশনের রীতিটি ভারী অদ্ভুত। আর তার গিন্নি কি সুন্দর হাসি তার। আর তার একটি মেয়ে, একটি ছেলে। ছেলেটি বেশ মাছির উৎপাত বলে সে মাছি তাড়াতে লাগলো, কিছুতেই থামলো না। তো এইসব দেখে মনের মধ্যে যে ক্ষেতটা ছিল সেটা চলে গেল। মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আশ্রমে বড় বড় চুলদাড়ি গোপদাড়ির জঙ্গল নিয়ে যারা বসে রয়েছে তারা যে সবাই সাধু তা নয়। তাদের মন অসাধুর প্রকৃতি সম্পন্ন হতে পারে। আর সাধারণ গৃহস্থ মানুষ, ধর্মদেহার সাধারণ যে গৃহস্থ মানুষ, তাদের মধ্যে যে কত সাধু প্রবৃত্তি আছে, মানে সে ভাষায় প্রকাশ করা যায় না। তো সাধু কে, এই জিনিসটা বর্ণনা করা বড় কঠিন। একটা চুলদাড়ি জঙ্গলওয়ালা একটা লোক সাদা কাপড় পরে বা গেরুয়া কাপড় পরে একটা আশ্রম বানিয়ে বসে আছে, তার ভিতরে অহংকারে ফুটছে। তাদের ভাষা এত কদর্য। তো পরে শুনলাম যে কল্পনা মা গিয়েছিল, তাকেও ওইভাবে বালভোগের নামে ওসব দিয়েছিল। তারপরে থেকে যেতে বলল, তা উনি থাকেননি। তো বলল, তুই তো পরিক্রমা শেষে এমনিই মরে যাবি, হ্যাঁ যা যা যেখানে পারিস যা, এইরকম ভাষা। তো সবগুলো অত্যন্ত দুঃখ দেয়। কিন্তু মা বললেন যে তা না, এই চলার পথে সুখ দুঃখ তুমি বুঝে নাও কে সাধু কে অসাধু। হ্যাঁ, সাধুর আপ্যায়ন তুমি গ্রহণ করো, সে কিন্তু সকল সময় যে পোশাকের আড়ালে আছে তা নয়। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যেই সাধু লুকিয়ে আছে। পোশাকের ছদ্ম আবরণে যে আছে সে সাধু নাও হতে পারে। একটি ঘটনা, দুটি ঘটনা বললাম, তৃতীয় আরেকটি ঘটনা না বললেও পারলাম না। এটা হচ্ছে সন্ধ্যের আগে আগে অনেকগুলো, একটা রাস্তার ধারে অনেকগুলো আম গাছ পড়েছিল। তা দুটি খুব ছোট ছোট ছেলে সেই আম কুড়াচ্ছিল। তারা দুজনে দুটি আম পেয়েছিল। তো আমি আসছি দেখে তারা দৌড়ে আমার কাছে এলো, বললো, বাবা দুটো কাঁচা আম খাও। বলে সে দুটো আম আমাকে দিয়ে দিল। তো বাচ্চারা সাধারণত এসব কুড়িয়ে যারা নেয়, তারা তো এগুলোকে অমূল্য সম্পত্তি বলে মনে করে, কাউকে দেওয়ার জন্যে তো নেয় না। তা সাধু যাচ্ছে দেখে দিল। তো আমিও মনটা অন্যরকম হয়ে গেল যে এই ছোট ছোট শিশু, এদের মধ্যেও সেই সাধুতা আছে। হ্যাঁ, সাধুকে দিতে হয়। তো আমি একটি চেয়ে নিলাম, যেটা একটু খারাপ মতো ছিল, ফাটা আর একটু ওই কালো দাগ ছিল, সেইটি আমি নিলাম, সেইটি আমি খেলাম। আরেকটি বললাম যে বাবা এইটা তোমরা দুজনে ভাগ করে খাও। তো মনটা অন্যরকম হয়ে গেল পুরো।
সারাদিন যে মনের মধ্যে যে দুঃখ বেদনাটা বয়ে বেড়াচ্ছিলাম সেটি কিন্তু দূর হয়ে গেল। ভাবলাম যে সাধু শুধু পোশাক দিয়ে চেনা যায় না। এই রাস্তাঘাটে চলতে কত জনের সঙ্গে দেখা হচ্ছে, ছোট বড়, স্ত্রী পুরুষ, কোনো ভেদ নাই। তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সাধু। সুতরাং আমরা অনেক সময় সাধু দেখাবো, ভিডিওতে দেখাবো কাউকে, এইভাবে দেখানো সম্ভব না। সাধু তার মুহূর্তগুলো কখন কখন আসে, কিভাবে আসে, সেইটুকুই তো দেখানোর, সেইটুকুই তো বলার। তা নইলে একটা মানুষ সে একটা পোশাক পরে ঠাকুরের পূজন করছে, ভজন করছে, করছে, এগুলো তো একটা বাহ্যিক ব্যাপার। তার মনটা কেমন, তার মনের মধ্যে সেই সাধুতা আছে কি না, সেটা বিচার করা মুশকিল। তারপরে তার সাধন বল, যোগ বল, এগুলোর তো হদিশ পাওয়া আরও কঠিন। তো ধীরে ধীরে সাধুতার সংজ্ঞা এবং তার রকম সকম এগুলো সম্বন্ধে আমার যে ধারণা ছিল সেগুলো কিন্তু অনেক পাল্টে যাচ্ছে। এমন নয় যে গৈরিক ধারীর মধ্যে সাধু লোকের পরিচয় পায়নি। যেমন দক্ষিণ তীর দিয়ে যাওয়ার সময় একটি আশ্রম ছিল, হরিহর বাবা আশ্রম। সেখানে যিনি ছিলেন তার চলন বলন, আচার ব্যবহার, তার কর্মযোগ সমস্ত কিছু আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। তাকে আমি জেনেছিলাম যে হ্যাঁ, তিনি সাধু, একটা বোধ হয়েছিল। আবার মাঝে মাঝে কখনো কখনো হয়ও এরকম। বেশিরভাগ ক্ষেত্রে পোশাকধারী সাধু তারা অর্থ, মান, যশ এইগুলো নিয়েই হয়ে আছে, ডুবিয়ে আছে। তার মধ্যে দান পায়, ভক্তিমতী মায়েদের কাছ থেকে বিভিন্ন রকম সেবা পায়, তারা আসে, কথা বলে, এইসবগুলো নিয়ে মেতে আছে। তাদের ভিতরে প্রচণ্ড অহংকার ভরা। আমি এটা করেছি, আমার এতগুলো আশ্রম আছে, ওখানে যাবে, ওখানে গেলে খুব ভালো সেবা পাবে, এইরকম সব। তো আমাদের পরিক্রমাকারীদের এইসব জিনিসগুলো একটু বুঝে নিয়ে এড়িয়ে চলাই ভালো। নর্মদে হর, নর্মদে হর। তো পাঁচরা গ্রাম পেরিয়ে আসলাম, খুব সুন্দর ছোট্ট গ্রাম। সেখানে এক বয়স্ক দাদু, তার বয়স 80 বছরের উপর, দেখে বোঝাই যায় না, খুব সজ্জন মানুষ। তিনি চা খাওয়ালেন, সাথে অল্প একটু আখের গুড় দিলেন। তো পাঁচরা গ্রামের শেষে এই জায়গায় ট্যান্ডন নদীর উপরে বাঁধ তৈরি হচ্ছে। তো সেতুটি হয়ে গেলে সরাসরি যাওয়া যাবে। আপাতত এই শুকনো নদী বক্ষ দিয়ে পার হয়ে আসলাম, এসে পাকদণ্ডী পথে মাংরোলের রাস্তায় মিশব। সেতুটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, খুব মজবুত করেই তৈরি হচ্ছে। তো পাকদণ্ডী রাস্তা খুব সুন্দর, একা নির্জন। তো মায়ের তীরের চলার পথ বেশিরভাগ অংশই নির্জন, মানে মনে মনে জপ ট্যাপ, সাধন ভজন, কোনো অসুবিধে নেই। এই জায়গাটা, এই সেতুর সঙ্গে এই রাস্তাটার জোড়া বাকি, এখন খনন কাজ চলছে। খনন কাজের পরে এখানটা জুড়ে যাবে। খুব সুন্দর সেতু, নর্মদে হর। আপাতত এই পাকদণ্ডী পথ গিয়ে মিশেছে পাকা রাস্তার সঙ্গে। সেখান থেকে আর কিছু দূর গেলেই মাংরোল গ্রাম এসে যাবে।
তো ধীর পায়ে পায়ে শান্তভাবে অনেকটা পথ এগিয়ে আসলাম। নর্মদে নর্মদে হার। আজ 1 এপ্রিল। এই নর্মদা মায়ের তীরে দক্ষিণ তীরে শিবনী ঘাট, আর উত্তর তীরে এই মাংরোল গ্রাম। এই মাংরোল গ্রামের এখানে নর্মদা তটে এই আশ্রম, সাধু বাবার আশ্রম। এই সাধু বাবার আশ্রমে এখানে দুপুরবেলা কাটালাম। এখানে হনুমান মন্দির আছে, আর ভগবান শিব শঙ্করের অনেকগুলো শিবলিঙ্গ আছে। দুপুরে খুব সুন্দরভাবে এখানে ভোজন প্রসাদী নিয়ে আপাতত এই আশ্রম থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী গন্তব্য বরাহা, তারপরে আছে কেতুঘন। এই দুটো জায়গা, তো কত দূর অবধি যেতে পারবো সেটা জানা নেই। তো আপাতত বরাহা ও কেতুঘন এই দুটো নাম মাথায় রাখছি। দুটোর যেখানে পারবো বা সুবিধা হবে সেখানে থেকে যাব। আর এখানে মায়ের তটভূমি দিয়ে কিছুটা বালিয়াড়ি আছে, তারপরে যাবে কিনা সেটা অনিশ্চিত। সেই জন্য মায়ের তীরের এই পথটি নিচ্ছি না। উপর যে পাকা সড়ক আছে সেই সড়ক পথে রওনা হয়ে যাচ্ছি বরাহার দিকে। নর্মদে হাট। বাবা, বরাহা কিতনা দূর है? তো দক্ষিণ তীরের এই মাংরোল গ্রামে 2-3টি আশ্রম আছে যেগুলো পরিক্রমাকারী থাকে। আমাদের আশ্রমটিতে আমি তো 11টা নাগাদ এসেছিলাম। আমরা 2 জন ছিলাম। পরেই প্রায় 7-8 জন একসাথে পরিক্রমাকারী ঢুকে গেল। সুতরাং ভোজন প্রসাদী সেই অনুযায়ী তৈরি করতেও অনেকটা দেরি হলো। তো যাই হোক, আজকের আবহাওয়া মেঘলা, সূর্যের দেখা নেই, কিন্তু তা সত্ত্বেও একটা ভ্যাপসা গরম। তার মধ্যেই একটু তাড়াতাড়ি রওনা হলাম, কারণ আগামী গন্তব্য কত দূরে ঠিক বোঝা যাচ্ছে না। তো আপাতত এগিয়ে চলি, দেখা যাক। নর্মদে হার। নর্মদে হার। এখন বিকাল 5টা বাজতে যায়। তো এতক্ষণে একটা মেটে সিঁদুরে থালার মতো সূর্যদেব বেরুলো, আর এখন চারিদিকটা যেন অনেকটা সেই কোণে দেখা আলোর মতো। খুব সুন্দর লাগছে, প্রকৃতিটা খুব সুন্দর। রোদের তেজ নেই, হালকা হাওয়া আছে, সামনে আকাশে মেঘ আছে। কিন্তু কেন জানি না আজ শরীরে প্রচণ্ড ক্লান্তি, পা যেন মনে হয় আর উঠছে না। সেই জন্যে যে পরিকল্পনা ছিল, পরিকল্পনাটি পাল্টাতে হলো। আজকে আর বেশি দূর যাব না, সামনে বরাহ ঘাট। এই বরাহ ঘাটে আজকে রাত্রিতে থেকে যাব। যথারীতি প্রকৃতিতে ক্লান্তি দূর করার অনেক উপকরণ আছে। এই যেমন কি সুন্দর এই ছোট্ট পাখিটি, ও আমাকে ভয় পায় না, ওর মতো ও সঙ্গীত পরিবেশন করে চলেছে। তো আমাকে দেখে হয়তো একটু লজ্জা পাচ্ছে, সেই জন্য ওইদিকে মুখ ঘুরিয়ে নিল। যাই হোক, ওকে আর বিরক্ত করব না। ওকে উড়েও গেল। ভারী সুন্দর দেখতে, সাদা কালো মেশানো রং। এ পাখি আগে কখনো দেখিনি, এখানেই প্রথম দেখছি। এই পাখিটার প্রজাতি এখানে প্রচুর আছে। এই আরেকটি, এইটি হচ্ছে মেয়ে আর ওইটি হচ্ছে পুরুষ। যাই হোক,
যে রাস্তাটি দিয়ে চলেছি এই রাস্তাটির নাম হচ্ছে শিউনি রোড। তো এটি মায়ের থেকে বেশি দূরে নয়, কোথাও একদম 500 মিটারের মধ্যে চলে আসছে, কোথাও 1 কিলোমিটার এইরকম দূর দিয়ে চলেছে। তো বারাহ আশ্রম আর 1 কিলোমিটারের মতো রাস্তা বাকি। এই রাস্তাটুকু পার করতে পারলে আজ দিনের মতো খানিকটা স্বস্তি পাও। নর্মদে হার। আর চারিদিকে মাঠে ভরা ফসল, এদিকটা খালি গম আর গম। আর যে কোনো বাড়িতে যাচ্ছি হয়তো জল নেওয়ার জন্য বা একটু চা খাওয়ার জন্য, সব বাড়িতে রাশি রাশি ফসল, গমের ঢাই অথবা ছোলা, দেশি ছোলা। এদিকটা এখান থেকে মাসখানিক আগে পেরিয়ে এসছি কাবুলি ছোলার রাজ্য। এদিকটা সব দেশি ছোলা আর গম। এই এক এক জায়গায় এক এক ধরনের ফসলের প্রাধান্য বেশি। যেখানে জলের সুবিধা আছে সেখানে গমের পরে পরেই ওরা বুনে দিচ্ছে মুগ ডাল। তো গ্রামের মেঠো রাস্তা দিয়ে, যদিও বাঁধানো রাস্তা, গাড়ি কিন্তু সেভাবে নেই, কম। আলে ভদ্রে একটা দুটো গাড়ি যাচ্ছে। তো মায়ের কথা চিন্তা করতে করতেই চলেছি, মনের মধ্যে নানা ভাবের খেলা, নানা চিন্তা, কখনো শুভ চিন্তা, কখনো অশুভ। তাই সেই অশুভগুলোকে সরিয়ে মনটাকে শুভের দিকে ফিরিয়ে আনা, এইটাই হচ্ছে সাধনা। যাই, এগিয়ে যাই বরাহ ঘাটের দিকে। নর্মদে হর। নর্মদে হর। তো আজ 1 এপ্রিল, আজকের দিনের আশ্রয়, দিনের শেষে আশ্রয় এই আশ্রম এসে গেলাম, আর সামান্য একটু দূরে। আর এখানকার ভূপ্রকৃতি এইরকম উঁচু নিচু, তো এরকম টিলা, অসংখ্য টিলা চারিদিকে। তো এই টিলা কখনো চড়তে হচ্ছে, কখনো নামতে হচ্ছে। উঁচু প্রাচীন মাটির ভূমি, এগুলো প্রাকৃতিক সম্পূর্ণ। তো এই আশ্রমেই আজকে রাত কাটাবো। नर्मदे हर बाबा। ओ माई एक आए? हाँ आ गया ना? हाँ वो मंदिर में हैंगे। हाँ ठीक है, ठीक। अपने अपने होंगे। हाँ 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 परिचित है मैं। हाँ 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 हाँ। नर्मदे हर। ओ माई आए? माई आए? हाँ ठीक है। नर्मदे हर। এখন আমি সীতারাম আশ্রমে, বোরাজঘাট থেকে 15 কিলোমিটার পিছনে। এই আশ্রম অতি সুন্দর প্রাচীন আশ্রম। এই আশ্রমে এই ছাদের উপরে নর্মদা মায়ের মন্দির এবং তৎসহ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরের আদলে 12টি ছোট ছোট মন্দির করা আছে, শিবলিঙ্গ স্থাপিত আছে, আর আছেন নন্দী মহারাজ ভগবান। আর এই আশ্রমের একটি অদ্ভুত ইতিহাস আছে। ইতিহাস হলো, এই যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি একসময় মৃত ছিল দীর্ঘদিন।
তারপরে এই গাছের পাশে মাচা করে দীর্ঘদিন নাম জপ করার ফলে এবং জল দান করার ফলে এই গাছটি পুনর্জীবিত হয়ে এখন অত্যন্ত বড় হয়ে উঠেছে। এইটাই এখানকার কথা। এবং এই কথাটি এখানে একটি ফলকে খোদিত করাও আছে। আশ্রমটি খুবই বড়। তা সেখানে হচ্ছে রাম জানকী আছেন, হ্যাঁ, রাম দরবার, আর একটি গোশালা আছে, বেশ কয়েকটি গোধন আছে, আর এই সাধু বাবা। তো এখন একদমই নর্মদার তীরে, এখানেই সকাল সন্ধ্যা দুবেলা নর্মদা স্নান করেছি। আর শৌচাগার ইত্যাদি এই পিছন দিকে আছে মন্দিরের। তার আছে কিছু প্রাচীন পাথরের ভগ্নাবশেষ, এগুলো সম্ভবত নদীর তীর থেকে সংগ্রহ করা। তো এই যে পাথরের মূর্তি এবং কলাকৃতি এগুলো আছে, এগুলো অতি প্রাচীন এবং হাতে কুঁদে কুঁদে করা, অতি প্রাচীন। কী মূর্তি ছিল, কেমনভাবে ছিল, এখন আর বোঝার উপায় নেই, বা বলার ইতিহাসও বলার কেউ নেই। ভারী সুন্দর, খুব সূক্ষ্ম সূক্ষ্ম দক্ষ কারিগর দ্বারা নির্মিত এগুলো সম্ভবত নর্মদা বক্ষ থেকেই পাওয়া গিয়েছে। তো কী জিনিস সে সম্বন্ধে কোনো ধারণা নেই। बाबा, ये सब मूर्त के बारे में आपको कोई जानकारी है? ये जो शिल्पकृति है, इसके बारे में कोई जानकारी है? ये हाँ हाँ हाँ, सिद्ध महाराज सिद्ध में कितना दिन से है? हमने ये चीज देखे हैं, बहुत पत्थर थे यहाँ से। हाँ, यहाँ कोई रह नहीं पात तो अच्छा, महाराज जी ने आन गए, हाँ, रहे न यहाँ कोई रेत नहीं, दिन के रहे, अच्छा। आज के रात के नहीं रह पाते। अच्छा, ये स्थान का नाम का आदि नाम का क्या था नाम? सिद्ध महाराज। सिद्ध महाराज। हाँ। अच्छा, और वही कोई महावीरपुर कोई नाम जानते हैं? नहीं, मैं नहीं जानता। आप नहीं जानते। ये नर्मदा गर्भ में था क्या ऊपर में था? ऊपर है, ऊपर है, ऊपर। बहुत प्राचीन। हाँ ऐसे ही है। हाँ हमने ये चीज देखे हैं, हमारे सियाने बताते थे। हाँ हाँ, हाँ कोई हाँ, रह नहीं पाए, रह नहीं पाए, भूत का डर था। सिद्ध महाराज, भूत नहीं। अच्छा अच्छा भूत नहीं, अच्छा सिद्ध महाराज है। अच्छा अच्छा, सिद्ध महाराज दिन भर रहे आदमी, हाँ, रात के न रहते। ओ, रात के बे हाँ रिंगा देते, उठ के जाओ भागो। हाँ हाँ हाँ, और कहीं नहीं, भागो जहाँ। भागो यहाँ से। हाँ जा कर देते। हाँ महात्मा जी ने से कही हाँ, कि तुम मत डराओ, तुम मत डराओ, रह जाओ। हम रहेंगे और घर बांध कर रहेंगे। अच्छा अच्छा, उसका बाद महाराज है। जी महाराज जी ने ये स्थान बना ला और रह रहे अब यहाँ। हाँ हाँ, इन्हें सी करी इस बिन कोशिश। अच्छा, ये सब हुआ। मनो महाराज जी की कछु हाँ हाँ, शक्ति शक्ति बना दिया। ठीक है, नर्मदे। সুতরাং বোঝা যাচ্ছে স্থানটির সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় না। তো এই মহারাজ আসার পর থেকে তারপরে মন্দিরটিতে লোক চলাচল শুরু হয়েছে। দুপুরে গেলাম পাখারবালা নর্মদা আশ্রম। এটি হচ্ছে মাংরোল গ্রামে। মাংরোল নামে কিন্তু মধ্যপ্রদেশে বহু গ্রাম আছে, তো 3-4টে মাংরোল গ্রাম আমার পথে পড়েছিল। তো এটা হচ্ছে মাংরোল গ্রামে নর্মদা তীরে পাখারবালা নর্মদা আশ্রম। তো এখানে প্রসাদ নিয়েছিলাম, খুব সুন্দর জায়গাটা, অনেক শিব লিঙ্গ টিঙ্গ ছিল, কিন্তু এই কোমরে ব্যথা, মানে কোথাও বসলে এত যন্ত্রণা হচ্ছে, তখন আর কিছু মনে হচ্ছে শুয়েই থাকি।
কোমরে বেশ যন্ত্রণা। আর একবার উঠে ধীরে ধীরে চলতে শুরু করলে তখন আর সেই যন্ত্রণাটা অতটা থাকছে না। তো দুপুরবেলা ওখানে আশ্রমে প্রসাদ নিয়ে বিকালে আরও 8 কিলোমিটার দূরে আলীগঞ্জ সিউনি গ্রাম। তো এই আলীগঞ্জ সিউনি গ্রাম পর্যন্ত যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তো এইখানেও একদম নর্মদার তীরে আশ্রম, এটা হচ্ছে সীতারাম বাবা আশ্রম, এটা আরেক সীতারাম বাবা। তো এই যে গ্রামটির নাম, সিউনি গ্রাম পার হয়ে এই গ্রামটির নাম হচ্ছে বারহাকলান। তো এই বারহাকলান মানে এখানে জিজ্ঞাসা করলাম একজনকে বারহাকলান এর নামটার উদ্দেশ্য। তাহলে এখানে ওই যে বরাহা অবতার ধারণ করে ভগবান শ্রীবিষ্ণু যে পৃথিবীকে উদ্ধার করেছিলেন পাতাল থেকে, দৈত্য নিয়ে গেছিল পাতাল প্রদেশে, তো তারই স্মৃতির সঙ্গে কোনো কাহিনী এর সঙ্গে অতীতের কাহিনী এখানে জড়িত। এখানে এই যে সীতারাম বাবা আশ্রম, এই আশ্রমটির বেশ কিছু সুন্দর সুন্দর কাহিনী আছে। এখানে এক সাধু বাবা থাকেন, তিনি খুবই এখানে বিখ্যাত মানে এখানে একটি মরা গাছ ছিল। তো এই মরা গাছের উপরে একটি মাচা বেঁধে তিনি থাকতেন এবং তার পূজার জপের যে জল তিনি গাছের গোড়ায় দিতেন এবং অনবরত সেই গাছটিকে স্পর্শ করে তিনি জপ করতে করতে সেই মরা গাছটি জ্যান্ত হয়ে উঠেছিল। গাছটি বহুদিন মরা ছিল। তো সেই জ্যান্ত গাছটি এখনও আছে, গাছটি এখন বড় হয়েছে সবুজ পাতায়। তো সেই কাহিনী কিন্তু গ্রামে লোকের মুখে মুখে ছড়িয়ে আছে। তো এইরকম একটি কাহিনী আমরা শৈলেন্দ্র নারায়ণজির বর্ণনাতেও পেয়েছি, কিন্তু সেটি কোন তীরে কোন স্থানে সেটি আমার ঠিক স্মরণে নেই, বুঝতেও অসুবিধা হয়েছে। তো এখানে এইরকম একটি কাহিনীর সঙ্গে জড়িত। তা সেই সাধু বাবা আমার খুব মজাদার, বেশ রগুড়ে, হাসি খুশি, সবাইকে নিয়ে সবাই থাকুক তার এখানে, আনন্দে আশ্রমে রাত কাটায়। আশ্রমটি কিন্তু বিশাল বড়, নিচের তলাতে ভূগর্ভস্থ একটা কামরা মতো আছে, সেখানে গোশালাও আছে এক পাশে, আরেক পাশে পরিক্রমাকারীদের থাকার বিরাট একটা হলঘর। তো এত কোমরের ব্যথা, তো সেই বিরাট হলঘরে নামা সিঁড়ি দিয়ে সামান্য 4-5 ধাপ সিঁড়ি দিয়ে নামতে, তাই আমার জীবন যেন মনে হচ্ছে শেষ হয়ে যাবো এইবার। তো এই ব্যথাটি কিন্তু এই আশ্রমে এসে সন্ধেবেলা মারাত্মক বেড়েছিল। কীরকম? সন্ধেবেলা তো গেলাম নর্মদা ঘাটে স্নান করতে, প্রায় 40-50টা সিঁড়ি দিয়ে অনেকটা খাড়া নিচে নামতে হয়। তো খাড়া ধীরে ধীরে তো নেমেছি সন্ধেবেলা, তখন অবধি অসুবিধা হয়নি। এইবার বসে ঝুঁকে, আমি এখানে বেশ নদীর স্নানের জায়গাটি বেশ গভীর বলে আর নিচে নামিনি, ওখানে ঝুঁকে কাপড় কেচেছিলাম। এই যে ঝুঁকে কাপড় কাচ্ছি, এতে শীত দাঁড়ায় নিচের দিকে, লাম্বার স্পাইনের ওখানে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে গেল। এত যন্ত্রণা, এই কাপড় কেচে আমি আর উপরে উঠতেই পারি না। যাই হোক, ওখানে আমার ওই পথটুকু পেরুতে, স্নান করে উঠতে প্রায় আধ ঘন্টা লাগলো। তো অনেক যুবক ছেলে দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে, তারা খালি বলছে বাবা অসুবিধা হচ্ছে, এইটুকুই বলল, কিন্তু কেউ সাহায্য করলো না। যে তারপরে ভাবলাম যে মা এটাই হয়তো চাচ্ছেন যে এই সমস্ত বাধা বিপত্তি এইগুলো কাটিয়ে নিজেই শক্ত সমর্থ হয়ে চলি, বা নিজেই মনে মনে উপায় বের করি যে কিভাবে যাওয়া উচিত। তো সেই মনের জোর লাগিয়ে অন্যের উপর নির্ভরতা কাটিয়ে মন্দিরে গিয়েছিলাম। আর এই বারাহাকেলান, এই যে সীতারাম বাবা আশ্রম, এখানে মন্দিরের মধ্যে অহরহ কিন্তু রাম নাম জপ হয়। কয়েকজন সাধু ছিলেন, তারা বেশ কিছুদিন ধরে এখানে আছেন ভিতরে, তারা বেশ সুন্দর কখনো রাম নাম করছেন, কখনো তবলা বাজাচ্ছেন, প্র্যাকটিস আর কি।
কেউ খোল শ্রীখোল অভ্যাস করছেন, এরকম মানে সুন্দর আবহাওয়া, মানে ধর্মীয়। আর এই ছাদের উপরে আছে ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক, ছোট 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 মন্দির করা, মন্দির ঘর মতো করা, তার মধ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীক বিভিন্ন শিবলিঙ্গ ছিল। তো এই কোমরের যন্ত্রণা কি বলবো। তো এখানে যে আমি একদমই হাঁটতে পারছিলাম না, এই কোমরের যন্ত্রণার একটা আবার সমাধানও পেলাম। সমাধান কীরকম, তো মহারাষ্ট্রের একদল পরিক্রমাকারী তারা যাচ্ছিলেন, তারা আমার সাথে ছিলেন। তাদের মধ্যে এক চাষাভুষো মানুষ, কালো রঙের একটু বেটে খাটো চেহারা। তো তিনি বললেন যে বাবা, আমরা তো গ্রামের মানুষ, আমরা কিছু ঘরোয়া উপাচার জানি, যে তোমার এই কষ্ট হচ্ছে কোমরটা আমি একটু স্ট্রেচ করে, মানে লম্বা করে ঠিক করে দিতে পারি। তো আমার নিরুপায় অবস্থা, আমি নড়তেই পারছি না। তখন উনি একবার আমাকে সামনে থেকে আমার হাতটি ওনার কাঁধের উপর দিয়ে একটা অদ্ভুতভাবে প্রথমে দাঁড় করালেন। তারপরে উনি একটু পিছন ফিরে পিঠ দিক দিয়ে আমাকে, মানে ওনার পিঠের দিকে আমি মুখ করে আছি, এইভাবে উনি আমাকে পিঠে নিয়ে একবার সামনের দিক দিয়ে উঁচু করে তুলে একটা ঝাড়া মারলেন। তো তাতে দিলাম কট করে আমার যে শরীরের নিচের অংশটা, হাড়টি অনেকটা ঠিক হয়ে গেল। এবার ওনার পিঠের উপরে আমি পিঠ দিয়ে, উনি হাতটা পিছনে নিয়ে আমার হাতকে আঁকড়ে ধরে আমাকে পিঠের উপর নিয়ে আরেকটা ঝাড়া মারলেন। মানে শিরদাঁড়াটাকে দুই দিকে দুইভাবে ঝাড়া মারলেন, মানে কোনো রকম আমার শরীরে ক্ষতি না করে। তো এবারে আরও সুন্দর, মানে পিঠের যে অংশটা, হাড়টা মনে হচ্ছিল ডিসপ্লেস হয়েছিল, সেটা কট করে বসে গেল এবং খুব অল্প যন্ত্রণাতে মানে সেই লাম্বার স্পাইনের সেই রিডাকশানটা হলো। তারপরে একদম নিমেষের মধ্যে মনে হচ্ছে যেন সমস্ত ব্যথা বেদনা গায়েব। তো এই গ্রাম্য দয়ালু সাধু, পরিক্রমাকারী সাধারণ মানুষ, তো তার দয়ায় কিন্তু আমি এখানে উপকৃত হয়েছিলাম। আর কল্পনা মা আগে এখানে বাহনে চলে এসেছিলেন, তিনিও আজকে খুব কষ্ট পাচ্ছেন। তো আমার কষ্ট আজকে এত বেশি দেখে ওনার সাথে রাখা একটি মানে মালিশের ছোট এই ডাইক্লোফেনাক মালিশ আমাকে দিয়েছিলেন, ওনার নিজের জিনিস আমাকে দিয়েছিলেন, যে বাবা তুমি এটা আপাতত রাখো, এটা তুমি ব্যবহার করো। তো এইসব দেখুন, এইসব দয়ালু মানুষ, তো পরিক্রমা পথে তার নিজেরই দরকার, আমাকে দিয়ে দিলেন। তো আর উপযাচক হয়ে ওই বয়স্কী মানুষটি, বয়স 50-55 হবে, আমারই থেকে সামান্য একটু বয়সে কম হবে। তো এই দেখুন গ্রামের মানুষ কত সুন্দর সুন্দর জানেন। তো এই দয়াতে, এই দয়ার আনন্দে পরদিন আমি কিন্তু পায়ে হেঁটেই চলতে পেরেছিলাম অনেক দূর। এবং এই যে আমার যে কোমরের উপাচারটি করলেন, এরপর থেকে কিন্তু আমার ধীরে 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 আমার সেই কোমরের যন্ত্রণা কমতে শুরু করেছিল। তো এই অদ্ভুতভাবে মায়ের দয়া, মানুষের দেখুন দয়া জিনিসটা কিন্তু উড়ে আসে না কারুর মাধ্যমে, ওই যে বহুরূপে সম্মুখে তোমার, তো ঈশ্বর চারিদিকে বিভিন্ন এই নররূপে, জীবরূপে, প্রাণীরূপে থাকেন। তো বিশ্বাস, আস্থা, তো আমরা খালি নর্মদা মায়ের গুণকীর্তন করি তা কিন্তু নয়, তিনি সর্বরূপে সর্বঘটে বিরাজমান, তিনি নানা রূপে আমাদের কিন্তু সহায়তা করেন। তো মায়ের জল বহন করে নিয়ে চলেছেন মহারাষ্ট্রের এক সামান্য গ্রাম্য কৃষক। তো তার মধ্যেও সেই মায়ের শক্তিরই প্রকাশ আমি দর্শন করলাম এবং সেই আনন্দে আমি তার পরদিন থেকে চলতে শুরু করলাম। তো এই হচ্ছে কাহিনী। দেখা যাক আগামী দিনে নর্মদা মায়ের খাড়া তীর ধরে দীর্ঘ পথ যাব, তো সেটা তারপরের পর্বে 2রা এপ্রিলের কাহিনী দেখতে পাবেন। নর্মদে হয়।